রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মণিহারা। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পটির ভাষা সামান্য সহজ করা হয়েছে। অডিও পরিবেশনার সুবিধার্থে অল্প কিছু রূপান্তরও করা হয়েছে। মণিমালিকার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, শব্দ নিয়ন্ত্রণ ও আবহ অরিজিৎ পাল। শুরু হচ্ছে মণিহারা দ্বিতীয় পর্ব। ঠিক এই সময় আশেপাশের ঝোপের মধ্য থেকে শেয়ালগুলো চিৎকার করে উঠল। মাস্টার মশাইয়ের গল্পের স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো সেই অন্ধকারে কৌতুক প্রিয় শেয়ালের দল মাস্টার মশাইয়ের গল্প শুনে মাঝে মাঝে অট্ট হাসি হেসে উঠতে লাগলো। শেয়ালের ডাক থেমে গেলে জলস্থল দ্বিগুণ নিস্তব্ধ হওয়ার পর মাস্টার সন্ধ্যের অন্ধকারে তার বড় বড় চোখ পাকিয়ে গল্প বলতে লাগলেন। ফণিভূষণের ব্যবসায় হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হল। হঠাৎ কি কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়েছিল। যদি কেবল 5টা দিনের জন্য সে কোথাও থেকে $1,00,000 টাকা জোগাড় করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকার চেহারাটা দেখানো যায়, তাহলেই মুহূর্তের মধ্যে ব্যবসার সংকট পার হওয়া যেতে পারে। টাকাটা জোগাড় করা যাচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনের কাছে ধার করলে সে কথা লোকে জানাজানি হয়ে ব্যবসার আরো ক্ষতি হবে। এই আশঙ্কায় ফণিভূষণ অপরিচিত জায়গায় ঋণ করার কথা ভাবছিল, কিন্তু সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। গয়না বন্ধক রাখলে ঋণ সহজেই পাওয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমনি করে যাবার ক্ষমতা ছিল না। ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না যে, ও গো, আমার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। কথাটা বলল, কিন্তু খুব দুর্বল ভাবে বলল। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ বা না কিছুই উত্তর দিল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল। কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতার লেশ মাত্র তার ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের মনের দুঃখ পর্যন্ত চেপে গেল। যাই হোক, স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। ফণিভূষণকে তার স্ত্রী ঠিক মতো বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে বা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই মধুসূদন ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করবে। আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু জোগাড় করে নিত। মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল এবং কি করা উচিত সে বিষয়ে পরামর্শ চাইল। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, অর্থাৎ গতিক ভালো নয়। সে বলল, বাবু কখনোই টাকা জোগাড় করতে পারবেন না, শেষে তোমার এ গয়নাতে টান পড়বেই। মণিমালিকার দুশ্চিন্তা বেড়ে উঠল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। অতএব যা তার একমাত্র যত্নের ধন, সোনা মানিক, তার সর্বাঙ্গের গয়না, সেই অনেক দিনের
অনেক সাধের জিনিস এক মুহূর্তেই ব্যবসার গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হবে, এ কথা কল্পনা করে তার শরীর হিম হয়ে এলো। সে বলল, কি করা যায়? মধুসূদন বলল, গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। গয়নার কিছু অংশ, এমনকি বেশিরভাগই যে তার ভাগে আসবে, বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় বার করে রাখল। মণিমালিকা এই প্রস্তাবে তক্ষুনি রাজি হয়ে গেল। আষাঢ় শেষের সন্ধেবেলায় এই ঘাটের ধারে একটি নৌকো এসে লাগল। মেঘাচ্ছন্ন ভোরবেলা অন্ধকারে একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকোয় উঠল। মধুসূদন নৌকোর মধ্য থেকে জেগে উঠে বলল, গয়নার বাক্সটা আমায় দাও। মণি বলল, সে পরে পরে হবে, এখন নৌকা খুলে দাও। নৌকো খুলে দিল। খরস্রোতে হু হু করে ভেসে গেল সে নৌকো। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ ছিল না। বাক্সে করে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, এই আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পড়ে গেলে, তাকে মেরে না ফেললে সে গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে বাক্স নেই দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে সঙ্গে দেহ প্রাণের অধিক গয়নাগুলি ঢাকা ছিল, তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে কর্তৃকে বাপের বাড়ি পৌঁছে দিতে রওনা হয়েছে। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে মনিবকে এক চিঠি লিখল। বাংলা ভালো লিখল না বটে, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত কাজ নয়, এ কথাটা ঠিক মতোই প্রকাশ করল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে আঘাত লাগল। সে ভাবল, আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার ছেড়ে প্রাণপণে টাকা জোগাড়ের চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ। আমাকে আজও চিনল না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমি আমার কর্তব্য করে যাব। ফণিভূষণ স্ত্রীকে কোনো চিঠি লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল, এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথা উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন কয়েক পরে কোনো মতে উপযুক্ত টাকা জোগাড় করে বিপদমুক্ত ফণিভূষণ বাড়ি এসে পৌঁছল। সে জানত বাপের বাড়িতে গয়নাপত্র রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসেছে। সেদিনকার দিন প্রার্থীভাব ত্যাগ করে কৃতকার্য কৃতি পুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কত লজ্জিত এবং অনুতপ্ত হবে, এ কথা ভাবতে ভাবতে ফণিভূষণ অন্তঃপুরে শোবার ঘরের দরজার কাছে এলো। দেখল দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখল ঘর ফাঁকা। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নার চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। মনে হলো সংসার উদ্দেশ্যহীন, ভালোবাসা ও ব্যবসা বাণিজ্য সমস্তই ব্যর্থ। ফণিভূষণ স্ত্রীর কোনো খোঁজ খবরের চেষ্টা করতে চাইল না। মনে করল, যদি ইচ্ছা হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে বসে থাকলে কি হবে? কর্তৃবধূর খবর নিতে হবে তো। এই বলে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠিয়ে দিল।
সেখান থেকে খবর এলো মণি অথবা মধু তখনও সেখানে পৌঁছয়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকো, নৌকোর মাঝি কে, কোন পথে তারা কোথায় চলে গেল তার কোনো খবর পাওয়া গেল না। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মণিহারা দ্বিতীয় পর্ব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।